বডি বাঙালি ইমোশন হলে ইংলিশে বলে, রেগে গেলে ইংলিশে বলে। তো যেটা খুব ভালো লাগছে যে দিনহাটা অফিসের সাথে, এখানে তো আমাদের 5টা সাব ডিভিশন, কুচবিহার, দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জ, তুফানগঞ্জ। দিনহাটা অফিসের সাথে তবুও মনে হলো যে 5টার থেকে একটু বেশি উষ্ণতা, আবেগ, এবং এর মূল কাণ্ডারি অবশ্যই আমাদের বিশ্বজিৎ। এবং যেটা একটু আগে ইমরান বলল যে গুড লিডার, ইয়েস। আমি দীর্ঘ 33 বছর সরকারি চাকরি করছি। আমার চোখে দেখা অত্যন্ত এক্সপেরিয়েন্সড, শুধু না, উইথ গুড লিডারশিপ একজন মানুষ হচ্ছে আমাদের বিশ্বজিৎ দাস। এবং ও যে পদে কাজ করে, অনেক এর থেকে আরো অনেক মানে গুরুত্বপূর্ণ জায়গায় ও কাজ করার কথা ছিল, বাট এনিওয়ে, তো এই যে জায়গাটা আমরা সরকারি কাজ করতে সে পেয়েছি, এটা হচ্ছে আমাদের পাবলিক সার্ভিসে একটা খুব ভালো দিক। মানে অসংখ্য মানুষের সাথে আমরা মানে মেলামেশার সুযোগ পাই, নানা রকম মানুষকে আমরা দেখতে পারি। বিশ্বজিৎকে আমি 2012 সাল থেকে দেখছি, ওর সামনে বলে বলছি না, প্রশংসা করে বলছি না। তুমি কাঁদতে শুরু করলে আমার কান্না পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমাদের সকলকে একটা চেষ্টা করতে হয় ভালো থাকার লড়াই, ভালো হওয়ার লড়াই। খারাপ আমরা একদিনও হতে পারি, এক মুহূর্ত হতে পারি, কিন্তু ভালো থাকা এবং ভালো হওয়া এটা একটা লড়াই। এটা কিন্তু আমি ভালো বললে আমি ভালো হব না, আমাকে আর পিঠ চাপড়ে দিয়ে বললো খুব ভালো না, সে তো বানিয়ে বলতে পারে। কিন্তু ভালো হওয়াটার উপকারিতা দিনের শেষে তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। ভালো হওয়ার উপকারিতা বাড়িতে যখন ফিরে তুমি আয়না দেখবে, তুমি যে প্রতিবিম্ব দেখবে, তুমি ভালো হলে সে তোমার দিকে তাকিয়ে হাসবে, কিন্তু তুমি খারাপ হলে ও বলবে তুই তো খারাপ অ্যাকচুয়ালি, লোকে ভালো বললে কিন্তু ভালো হলি। এই জায়গাটা আমাদের সকলের অনুশীলন করা ভীষণ প্রয়োজন। এটা মা বলতেন, ভালো হওয়া চারটেখানি কথা না, ভালো হওয়া অনুশীলন করতে হয়। তো এরকম অনেক ভালো মানুষ যে আমি দেখেছি যে আমার জীবনের পথে চলতে, এবং আমার 33 বছরের চাকরি জীবনে 3 বছর আমি কেন্দ্রীয় সরকারি এবং বাদবাকি 30 বছর রাজ্য সরকারি, কোচবিহারের সঙ্গে একটা আষ্টে পৃষ্ঠে নিবিড় বন্ধন তৈরি হয়েছে। এর কারণ অবশ্যই কোচবিহারের মানুষ। ছোটবেলায় বাবা এখানে ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দীর্ঘ অনেক দিন আগে, আজ থেকে 75 সাল, মানে বুঝতে পারছো, অলমোস্ট 50 ইয়ার্স ব্যাক। তো সেই ছোটবেলার কুচবিহার তো কিছুই মনে নেই, কিন্তু বড় হয়ে যখন এলাম 2012 সালে নতুন করে আবার কোচবিহার, ল্যান্সডাউন হল, ছোটবেলার কিছু স্মৃতি, যেমন জজ বাংলোটা ছিল আমাদের শনি রবি উইকেন্ডের জায়গা, ওই পারিজাত ভিলা যেটা আর কি জজ বাংলো, ওই সমস্ত অফিসাররা তাদের পরিবার নিয়ে জজ বাংলোতে, তখন একটা জুডিশিয়াল ফ্যামিলি কনসেপ্ট ছিল, খুব সুন্দর। সমস্ত সবাই তো বাইরে থেকে আসতো এখানে চাকরি করতে, তো ওই উইকেন্ডটা তখন তো শপিং মল টপিং ছিল না, ওইটা মনে আছে। একটা গোল শ্বেতপাথরের টেবিল ছিল জজ বাংলোতে, ওই টেবিলটার উপরে আমরা উঠে বাচ্চাগুলো খেলতাম। তো সেই একটা ছোটবেলার স্মৃতি ছিল। কিন্তু বড় হয়ে যখন কোচবিহারে কাজ করতে এলাম, একটা অদ্ভুত আত্মিক বন্ধনে পুরো জেলা জুড়ে, মানে এটা এমন নয় শুধু কুচবিহার সদর। আর তখন যদিও কুচবিহার জেলাটা আমার এতে ছিল না, তখন আমি কাজ করেছিলাম কুচবিহার মাথাভাঙা সাব ডিভিশন নিয়ে, আর দিনাটার আমি চার্জে ছিলাম। তখন নতুন নতুন অফিস সমস্ত তৈরি হচ্ছে। মাথাভাঙা অফিসটাও আমরা 2014 সালে খুললাম। 2014 সালের 15ই ফেব্রুয়ারি শ্রমিক মেলা থেকে আমাদের মাথাভাঙা অফিস উদ্বোধন হলো। সে সাংঘাতিক আমি 1.5 বছর ধরে মাথাভাঙা অফিস খুঁজে যাচ্ছি, মানে কেউ দিচ্ছে না। তখন হচ্ছে চিট ফান্ডের রমরম 2012-13। হ্যাঁ, একজন সে বাড়ি ভাড়া পাচ্ছে 15,000 20,000, আমাদের 3-4 হাজার বাড়ি ভাড়া কে দেবে? সেই হন্যে হয়ে সেই মাথাভাঙা খুঁজে 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 আলিজা রহমান ছিল ওখানকার ট্রেড ইউনিয়ন লিডার, তাকে বলা ছিল। একদিন আলিজা রাত 10টায় ফোন করলো যে স্যার একটা বাড়ি পেয়েছি, পঞ্চায়েত অফিস আর কি, বুঝলেন, পঞ্চায়েত অফিসের ঠিক ঠিক পেছনে
তো নতুন বাড়ি, সরকারি, মানে ওটা তোমার ওই সেলফ হেল্প গ্রুপের ঘর আর কি, পঞ্চায়েতে তৈরি করা, ওটা দেখতে পারেন। আর পরদিন আমাদের রিজওয়ান সাহেব আসছে আর কি, কুচবিহারে জয়েন্ট লেবার কমিশনার ছিলেন তখন শিলিগুড়ি। তো রিজওয়ান দাকে বললাম আপনি মাথাভাঙা হয়ে ঢুকবেন তো, ওই অফিসটা হয়ে একটু আসবেন তো, ওটা ওটা আর তার ঠিক দিন 15 পরে শ্রমিক মেলা, মানে তখন আমাদের অফিস করতেই হবে। রিজওয়ান দা গেলেন, অফিস খুব ভালো অফিস, নিয়ে নাও। সেই তার ওই 15 দিনের মধ্যে ফার্নিচার তৈরি করা, অফিস সাজানো, এভরিথিং আমাদের হলো আর কি। ফটাফট টাকাও চলে এলো, যা হয় আর কি। রসুল সাহেব করে সেই মাথাভাঙা অফিস হলো আর কি। এই মাথাভাঙা অফিস, কুচবিহার, দিনাটা সব নিয়ে এদের সাথে এত একটা সুন্দর সম্পর্ক তৈরি হলো। তারপর 2016 ডিসেম্বরে 5 বছর থেকে, এবং তখন এরা সব নতুন পাবেনরা, এবং সবার মজা হচ্ছে সেই সময়, মানে সবার পরপর বিয়ে হওয়া শুরু হলো, 14, 15, 16 সবার বিয়েতে যাওয়ার দারুণ মজা, পরিবার নিয়ে হই হই করা, মানে পারিবারিক ব্যাপার হয়ে গেছিল। তারপর তো শ্রমিক মেলা আমরা 2014 সালে প্রথম করলাম। 2014 সালে শ্রমিক মেলা হয়েছিল 6টি জেলাতে, কোচবিহার, শিলিগুড়ি, কলকাতা আর 3টে জেলা, এই নিয়ে শ্রমিক মেলা হয়েছিল। আর শ্রমিক মেলা তখন নতুন, এতদিন আমরা মেলা গিয়ে স্টেজে উঠে বক্তৃতা দিয়েছি, কিন্তু স্টেজ বেঁধে যে লোককে ডাকবো সে তো কোনদিন করিনি জীবনে। সেই স্টেজ বেঁধে লোককে ডাকা, সেই শ্রমিক মেলা আসে, সাংঘাতিক হলো অভিজ্ঞতা। রাসমেলার মাঠ, সেই সাংঘাতিক ব্যাপার, সেসব নিয়ে একদিন বলবো। তারপর ট্রান্সফার হয়ে গেলাম 2016 ডিসেম্বরে কলকাতা হেডকোয়ার্টার, 4 বছর কাজ করলাম। কলকাতা হেডকোয়ার্টারে কাজ করার অভিজ্ঞতা আর একটা মারাত্মক জিনিস, সেটা হচ্ছে তোমার এতে কি বলে, কোভিডের সময়। আর জাভেদ আখতার সাহেব, আমার নামটা তখন আমি জয়েন্ট লেবার কমিশনার হয়ে গেছি, জয়েন্ট লেবার কমিশনার কলকাতা, আর মনোজ তখন ছিল ডিএলসিপি, মনোজ সাহা। এই দুজনের নাম এবং ইমেল আইডি দিয়ে উনি একটা নোটিশ করে দিয়েছিলেন যে কন্ট্যাক্ট দিস অফিসার্স, বুঝতে পারছো? সারাদিন, আর যেহেতু আমার নামটা উপরে, সারাদিন সারা রাত আমার মানে মোবাইলে ফোন আসতো, ইমেলে মেইল আসতো। মোবাইলে ফোন তখন রাত্রি ধরো 9:30, আমি ফোন করেছি, এখন ভদ্রলোক ফোন করছি, স্যার চাকরিটা বাঁচান, স্যার চাকরিটা বাঁচান, বাড়িতে বাচ্চা আছে। পাশ থেকে শুনতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে মামে রাইমস পড়ছে, আমার গায়ে কাটা দিচ্ছে, আমার মানে বাড়িতেও তো মেয়ে আছে, কত লোকের যে চাকরি গেছে, ভয়ঙ্কর ব্যাপার। সেই সময় মনে আছে কলকাতায় যে আইটিসি হোটেল, 450 কন্ট্রাকচুয়াল লোকের চাকরি চলে গেছে, ওরা গিয়ে হাজির হয়েছে ওই আমাদের হেডকোয়ার্টারে। ভয়ঙ্কর, মানে তখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি হাহাকার। ওই মোবাইলে বসে আর ইমেইলে ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করে কারো চাকরি ফিরিয়ে দেওয়া, কারো প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির ব্যবস্থা করা, এবং সেগুলো নিয়ে একটা সাংঘাতিক অভিজ্ঞতা আছে, মানে সেই বছরটা 20 এবং 21, সেগুলো নিয়ে লিখলে একটা বিরাট উপন্যাস হবে, সেগুলো রাখা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সেটা একটা সাংঘাতিক পর্ব গেল আমার। তারপর কালিম্পং ট্রান্সফার হলাম। কালিম্পং পাহাড়, ঠান্ডা, একদম মানে পছন্দের জায়গা, ঘুরতে ভালো লাগে কিন্তু থাকাটা মুশকিল। ওই যে ড্রাইভার নামিয়ে তো মানে বাড়িতে না মনে হচ্ছে না জেলখানায় ঢুকছি, ভাষা বুঝি না, ওদের খাদ্যাভাসও আমাদের সাথে ঠিক মেলে না, সব কিছু নিয়ে একটা গন্ডগোল। তো লেবার কমিশনার সাহেব এলেন কালিম্পং বেড়াতে, আমি পরিষ্কার যখন একদম বাগে পেলাম, বললাম যে স্যার আমি এখানে থাকতে পারছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাকে আপনি কলকাতায় নিয়ে চলুন। উনি বলছেন যে তাহলে একটা কাজ করি, তোমাকে মালদা মুর্শিদাবাদ করে দিই। না, যদি আপনি জেলাতেই দেন তাহলে কোচবিহার। তুমি তো কোচবিহার করে এসছো একবার, বলে না গেলে কোচবিহার যাবো, নতুন জেলায় যেতে পারবো না, কোচবিহারের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক। তখন স্যার কোচবিহার করে দিলেন। সেই কোচবিহারে সেকেন্ড টাইম আসা। কোচবিহার একটা আমার কাছে আবেগ, একটা অসাধারণ জায়গা। কি বলবো, এই যে তোমরা একটু আগে যে বলছিলে না যে চিকিৎসা নিয়ে, এবার কি হয়, চাকরি করতে গিয়ে কিছু কিছু লোকের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার যে বর্তমান এমএসবিপি সৌরদীপ রায়, ডক্টর সৌরদীপ রায়, অসাধারণ মানুষ, মানে একে রাত 10টার সময় ফোন করলি, 11টার সময় ফোন করলেও ফোন ধরবে, রিসিভ করবে, এবং সেই সুযোগটা আমি আমার 100% কাজে লাগাতাম। মানে যে যার যেখানে সমস্যা যা হতো, যেহেতু ফোন আমার সবসময় খোলা থাকতো, মানে দেখো লোককে সামান্যতম যে উপকার করা যায় না, সেটা একটা মনে হয় ব্লেসিংস অফ গড। মানে কজন আমরা পারি সেটা করতে।
তা আমার একটা কি বলবো যে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। বিশ্বজিৎ, আমরা তো চিনি আমাদের এখানে নীলাঞ্জনকে, নীলাঞ্জন দাস আমাদের যে এসএলও ছিল, কালকে অভিজিৎকে বলছিলাম ঘটনাটা। নীলাঞ্জন দাস আমাদের 2012 সাল থেকে এসএলও, তারও আগে 10 সাল থেকে এসএলও। সেই সময় যখন শুরু হয়, ও পুরো কুচবিহার শহরটা সমস্ত বই তৈরি করা সব কিছু, হ্যাঁ, ও করতো নীলাঞ্জন। 2012 সালে যখন এলাম, ভীষণ স্মার্ট ছেলে, ভীষণ নিখুঁত কাজকর্ম। তারপর ধীরে ধীরে পারিবারিক অনেক রকম গন্ডগোল গেছে, ছেলে একদম শ্যাটার্ড হয়ে গেছিল। তারপরে আবার যখন সেকেন্ড টাইম ফিরে এলাম, ওই নীলাঞ্জনকে, মানে সেই নীলাঞ্জনকে পেলাম না, কিন্তু শরীর খারাপ, এইটি খারাপ। যাই হোক, তো হঠাৎ করে একদিন আমি অফিস গিয়ে শুনি যে নীলাঞ্জনের হার্ট অ্যাটাক হয়েছে, ও হাসপাতালে ভর্তি। কোথায় ভর্তি? শুভমে ভর্তি। এবার খুব চিন্তা হলো, খারাপ লাগছে যে ছেলেটা এরকম। এবং সব থেকে খারাপ লাগছে, আমি থাকতে থাকতে আমি ভাবছি কদিন পর ট্রান্সফার হয়ে যাবে, তো আমি থাকতে থাকতে ছেলেটা চলে যাবে, এটা মানে মন থেকে মেনে নিতে পারছিলাম না। তারপর সন্ধ্যেবেলা অফিসের পরে আমি, আজাদ আর তন্ময় ছুটলাম শুভমে। শুভমে গিয়ে চক্ষু চড়ক গাছ, শুনি ওকে যে ডাক্তার হার্ট অপারেশন করবে সে ছুটিতে আছে, 7 দিন পর আসবে, আমাকে 7 দিন ফেলে রাখবে হসপিটাল, বেড চার্জ নেবে। তো শুভমের যে মালিক বুবাই কুণ্ডু, তোরা চিনিস, বুবাইকে ফোন করলাম। এখন দীর্ঘদিন একটা জায়গাতে থাকার ফলে অনেকের সঙ্গে আলাপ হয়ে যায়। তো শুভমে নাকি, শুভম কেন, যে কোনো হাসপাতালে ঢুকলে পরে চট করে কেউ ছাড়ে না, ন্যাচারালি ওদের একটা ব্যবসা আছে। ম্যানেজারকে কি গিয়ে বলেছিল, ওদের বাড়ির ছাড়বো না আমি বলেছি ম্যানেজার। তো বুবাই কুণ্ডুকে বললাম যে তুমি যদি ওকে না ছাড়ো, ও কিন্তু একটি পয়সাও দিতে পারবে না, খুব গরিব ছেলে, তুমি শুধু তাহলে ওকে রেখে দেবে, তোমার কিন্তু কোনো লাভ হবে না। না না, সঙ্গে সঙ্গে দাদা তুমি নিয়ে যাবো, ছেড়ে দিল। এবার আমি আর আজাদ আর তন্ময় ভাবছি যে ওকে যদি ওখান থেকে ছাড়িয়ে শিলাতে ভর্তি করি। শিলাতের সঙ্গে সঙ্গে ফোন করলাম, শিলার ম্যানেজার খুব ভালো ভদ্রলোক, পলাশকে বললাম, স্যার এক্ষুনি নিয়ে আসুন, আমরা কালকে অপারেশন করে দেবো। বার ভাবছি যে ওকে যদি ওখান থেকে ছাড়িয়ে শিলাতে ভর্তি করি, যদি কিছু হয় বাড়ির লোক ছেড়ে দেবে আমাদের। কিন্তু তখন দেখলাম যে উপায় নেই, আর যে ডাক্তার 7 দিন পর আসবে ছেলেটা ওখানে পুরো শুয়ে মারা যাবে। তো জীবনের চ্যালেঞ্জ সবাইকে নিতে হয়, ভালো কাজের জন্য চ্যালেঞ্জ আমাদের সবাইকে নিতে হয় একটা সময়। তখন ভালো মন্দ আর ভাবিনি। ওকে ওখান থেকে বের করে নিয়ে শিলায় ভর্তি করা হলো রাত্রি 10টার সময়। পরদিন সকাল 11টার মধ্যে অপারেশন হয়ে গেল, 2টো স্টেইন বসলো। হাসপাতাল থেকে ফোন করে বললো স্যার অপারেশন সাকসেসফুল, 2টো স্টেইন বসেছে। আমি যে ঈশ্বরকে তখন কিভাবে ধন্যবাদ দেবো যে আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি, যে ছেলেটা যদি কিছু হয় সে অবস্থাটা হবে আমার। আমরা হাসপাতাল থেকে বের করে নিয়ে এসেছি, ওদের বাড়ির লোক ভর্তি করেছে, আমরা বের করে নিয়ে এসেছি। তা করে যাই হোক, নীলাঞ্জন সুস্থ হয়ে আছে। আমাদের শ্রম দপ্তর তো বলি না, আমি শ্রম পরিবার বলি। কোচবিহার শ্রম পরিবারের অনেকেই আর্থিক সাহায্য করেছে, একটা বড় তহবিল, প্রায় অনেকটা টাকা আমরা ওকে বাড়িতে গিয়ে দিয়ে আসতে পেরেছি, হাসপাতালেও কিছু দিতে পেরেছি। তো এইটুকু আমার মনে হয় কি, কাজ করতে গিয়ে আমরা, ধরো যারা কাজ করি, বাড়িতে কতটুকু সময় থাকি, আমরা অধিকাংশ সময়টা থাকি হচ্ছে অফিসে। অফিসের লোকেরাই কিন্তু আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে অফিস। এবং আমার মনে হয় অফিসটা তো একটা মন্দিরের মতন, এখানে আমরা কাজ করি, এখান থেকে আমাদের যে রোজগার হয় তাতে আমাদের পরিবার প্রতিপালিত হয়। আর যে অফিসের মধ্যে সাবঅর্ডিনেট, সুপিরিয়ার, এই ব্যাপারগুলো হচ্ছে মানে ব্রিটিশ আমলের তৈরি করা কিছু নিয়ম কানুন। হ্যাঁ, অফিসে একটা হায়ারার্কি ডেফিনেটলি থাকবে, অফিসে যে হায়ারার্কি মেনটেন করা হয় সেটা অফিসের ভেতর, কিন্তু দিনের শেষে কিন্তু আমরা সবাই ভাই, দাদা, বোন, সবাই আমাদের কাছের লোক। এবং অফিসে কাজ করতে গিয়ে আমি সবাইকেই বলি যে আমাদের নিজস্ব কোনো এখানে কিন্তু ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই। একটাই ইন্টারেস্ট কি, মাস গেলে পরে মাইনেটা পাই, এইটুকুই ইন্টারেস্ট। তাছাড়া আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবার কথা নয় অফিসে। সবাই কাজ করি ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। আজ এইটুকু যদি মাথায় রাখি, তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক খারাপের একটা মানে বাসন কোসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। মতান্তর হতেই পারে, আমি একরকম ভাবলাম, তুই হতেই পারে, কিন্তু মনান্তর কেন হবে? মনান্তর তো হওয়া সম্ভব নয়। মনান্তর নেই বলেই তো আমরা যখন একের কাছ থেকে ছেড়ে যাই, তখন কেউ কাঁদি, চোখে জল আসে, গলা ভারী হয়ে আসে। মতান্তর নেই, মনান্তর থাকলে তো সেটা হতো না। তো সেটাই আমার কথা, যে সবাই দীর্ঘদিন আরও কাজ করবে। সিকেসিও আমি আরও অনেক কটা জেলায় কাজ করেছি, যে কোচবিহারের সিকেসিওদের সাথে যে কি আমার বন্ডিং তৈরি হয়েছে নিজেই জানি না।
তো ওই হেডকোয়ার্টারে যে ভদ্রলোকে ফোন করতাম মাঝে মাঝে, তো উনি একদিন অবাক হলেন, জয়েন্ট লেবার কমিশনার বারবার সিকেসি ওদের নিয়ে কেন ফোন করে। আমি বলতে বাধ্য হলাম, আমার এক ভাই এবং এক বোন, মানে এখন সে ভাই বোন পাতানো না নিজে সেসব তো ব্যাখ্যা করার ব্যাপার নেই, মানে ওরা কাজ করে তো খুবই ব্রিলিয়ান্ট, চাকরি পায়নি তাই সিকেসিও কাজ করছে, ওদের জন্যই আপনার কাছে ফিল করি। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, আচ্ছা আপনার ভাইরা আছে, বোনরা আছে, আচ্ছা। তো এখন তো সেই কথাটা যে ওই ওই ভদ্রলোকও অসাধারণ ভদ্রলোক, আমি নাম নিচ্ছি না সবার সামনে, অনেকে হয়তো জানো, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মানে এই সিকেসি ওদের মাইনে হয়ে যাবে এটা গত 2 বছর ধরে আমরা শুনে আসছি। তখন ছিল আমাদের মানে সুকন্যা ভট্টাচার্য, ও ছিল আমাদের অ্যাডমিন, এলসি অ্যাডমিন। সুকন্যা বললো ঠিক পুজোর 2 দিন আগে, বন্ধ হওয়ার 2 দিন আগে, দাদা তোমার চিন্তা নেই, তোমার সব সিকেসির মাইনে হয়ে যাবে, এই আমি ফাইলটা প্লেস করলাম। আমি তো সকাল দিকে জ্বালাতাম ওদের, এলসিকে প্লেস করেছি, সই করে দেবে। আমি তো অনেকে জিগে বললাম এই তোদের ফাইল সই হয়ে যাচ্ছে, 2 বছর আগের কথা। সবাই খুব খুশি। আধ ঘন্টা পর সুকন্যা ফোন করে বলছে যে কি বলবো বলো, এলসি টেবিলে ফাইল গেছে, তারপর কোর্টের কাগজ চলে এসছে। সেক্রেটারি বললেন স্টপ করে দাও। মানে একদম হতে গিয়ে, হ্যাঁ সমীরন, আমি যাচ্ছি তো অফিসে, গিয়ে সই করে দেবো, যাচ্ছি অফিসে। এইবার কথা হলো যে ব্যাস, এবার ওই হাইকোর্টে ধাক্কা, আবার সেই হাইকোর্ট কেস, মানে ভয়ঙ্কর ব্যাপার। সবার না চাইলি তোমাদের সবার মন খারাপ হয়ে যেত, কেউ বলতো কাজই করবো না। স্বাভাবিক ব্যাপার, 15,000 টাকা মাইনে নিয়ে ওকে যদি 200 টাকা পার ডে খরচা করে যেতে হয় এতে অফিসে, তো এখন চেয়ার থেকে তো বলতে পারি না যে তোর অফিস যাবি না, চেয়ারের বাইরে গিয়ে বলতাম অফিস যাবি না, যখন লাগবে আর তো তাছাড়া তো হেল্প করার কোনো জায়গা নেই আমার, চেয়ার থেকে বলতে পারবো না তোর অফিস যাবে না, চেয়ারের বাইরে গিয়ে বলতাম অফিস না গেলে কেউ কিছু বললে বলবি আমাকে। তারপরে ওই পাভেলের একটা হলো যে কি ভয়ঙ্কর ব্যাপার, দিনহাটার অফিসের ওই তোমার এরা ডিএমডিসিরা ওর পেছনে লেগেছে, ভেবেছে যে পার্মানেন্ট চাকরি করে 25 টাকা মাইনে পায়, এটা করতে হবে সেটা করতে হবে, ইন্সপেকশন। আরে গাড়ি নিয়ে ঘোরা নিয়ে ও কি ইন্সপেকশন, বাইকের তেল পুরো ইন্সপেকশন করবে। তখন ওকে হুমকি দিয়েছিল, আমি বললাম যে কে কি হুমকি দিয়েছে, ইলেকশনে সেলও ফেলেছিল, ইলেকশনে সেলও করব না, যা করে করি না, আরে তোকে সবাস দিলে আমি দেবো, যাবি না। আমি তখন তাসিকে বলেছিলাম, তাসিও ভয় পেয়ে যাচ্ছে, ন্যাচারালি ওর একটা স্যার আমি পাবেলকে নিয়ে পাচ্ছি না, না তোমাকে ডিএমডিসি যদি ফোন করে তুমি বলবে কন্ট্রাকচুয়াল, শুধু তাই নয় হি ইজ গেটিং হাফ স্যালারি, সে তার বাইকের তেল পুড়িয়ে কোথাও যাবে না, দিস ইজ মাই ইনস্ট্রাকশন, এটা বলে দিও, এবং যদি কেউ বলে আমাকে ফোন করতে বলবে। ওটা স্যার এসডি অফিস থেকে পরে আর কিছু প্রেশার দেয়নি, উনি তারপর বাধ্য বলছে ভাই তোমার আমি সব দিচ্ছি, গাড়ি দিচ্ছি, তুমি লোকও দিচ্ছি, মোবাইলও দিচ্ছি, এবার তো উনি সব দিলে তারপরে দরকার না ভালো মজাও হয়েছিল ওই দিন। আমার ফোনে ওই অ্যাপ সাপোর্ট করে না, এবার আমি করবো কিভাবে, মোবাইল দিল, মোবাইলের সঙ্গে লোকও দিয়ে দিল, এবার উন্নত পাভেল সুপ্রিয়া তিনজনে পুরো ঘুরে 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 একই জায়গায় করছে, ঘুরে 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 আমাদের এটাই ইমরান, তুমি যেখানে কাজ করো না কেন, যেখানে কাজ করো না, তোমার সঙ্গে যারা থাকবে দে আর নাথিং বাট আওয়ার মানে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। তাতে আমার কোনো স্টাফ যদি অসুস্থ হয়, আমার কোনো স্টাফ যদি সমস্যায় থাকে, সেটা আমার সমস্যা। তো এই জায়গাটা, এই ফিলিংসটা যদি আমরা সবাই রাখতে পারি, তাহলে আর কোনো সমস্যার কোনো মানে জায়গাই নেই, ব্যাপারই নেই। আর পাবলিক সার্ভিস রিয়েলি ইটস আ ব্লেসিং ফর আস। এত জায়গায় আমরা কাজ করি, এত এত নানান রকম লোকের সাথে আলাপ হয়। ইমরানরা যখন এলো, তিনটে ছেলে 3 রকম ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি বাড়িতে গিয়ে মানে ম্যাডামকে বলছিলাম ইমরান বলে একটি ছেলে এসছে এবং হাম্পিতে কাজ করতো, ও যেরকম মানে পরিবেশে কাজ করতো তার ঠিক উল্টো পরিবেশে ও এখন এসে হাজির হয়েছে, ওখানে লোক নেই আর এখানে দুনিয়ার লোককে তোমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো এই যে পুরো একটা তফাৎ, তো তাতে করে ভীষণ ভালো ওরা যে 3টে ছেলে এসছে কাজ করতে। আমারই খারাপ লাগছে যে ওদের আমি পেলাম না, যে ওদের সঙ্গে যে কাজ করব, অফিসাররা ভালো হলে আমাদের কাজ করতে খুব ভালো লাগে, সুবিধা হয়। যেমন তাসি ভীষণ ভালো অফিসার ছিল, দিনহাটা নিয়ে আমার কোনো রকম কমপ্লেনই ছিল, সমস্যাই ছিল না। তাসি আছে আমি নিশ্চিন্ত। তো এই একটা বিরাট জায়গা ছিল। তাসি নিজেও সমস্ত কাজ করতো, দেখতাম
একদিন আমি মানে যখন প্রথম এসছি আর কি, তখন বলছি যে স্যার আমি কাজের ভেতর না ঢুকলে আমি আই ক্যানট গেট কনফিডেন্স। তো এই জিনিসটা আমার দারুণ লাগলো, ভীষণ পরিশ্রমী ছিল কাশি, কাজের মধ্যে থেকে আর খুব ভালো চালিয়েছিল দিনাটাকে। আমি একদম নিশ্চিন্ত ছিলাম, মেকলিগঞ্জ, তুফানগঞ্জ বা অন্যান্য জায়গাগুলোর যে প্রবলেম ছিল মাথা ভাঙা, দিনাটা সেটা ছিল না। উনি স্যার পুরো টেবিল ফাইল ছড়িয়ে নিয়ে বসতো একদমই। এবং তারশিও যেরকম, আই এম শিওর ইমরানকে যতটুকু আমি দেখেছি ইজ ভেরি পার্টিকুলার অফিসার। আর সব থেকে বড় কথা, ওর চোখ দুটো দেখে ভীষণ ভালো মানুষ মনে হয় আমার। এটা আমি মানে প্রথমে ম্যাডামকে গিয়ে বলেছিলাম, ভীষণ ভালো মানুষ একটা বাস করে ইমরানের ভেতরে, অসম্ভব শান্ত। মানে এই ডাব্লিউবিসিএস চাকরিতে শান্ত হওয়াটা খুব জরুরি, মাথাটা ঠান্ডা রাখাটা খুব জরুরি। ঠিক আছে, মাঝে মাঝে আমরা একটু রেগে টেগে যাই, আমি তো মাঝে মাঝে খুব দপ করে রেগে যাই, তোদের গালিগালাজও করি। আর সব যেন সব তুই, ম্যাক্সিমাম তুই, মানে তুমি খুব অল্প, আপনি তো নেই। আমার মিসেস বলে সব তোমার তুই। এদের সঙ্গে তুমি বলতে আমার কেমন লাগে। তো ব্যাপারটা হচ্ছে এটা, তুইটা যত আন্তরিক, কি তুমিটা সে আন্তরিক হয় কি হয় না। তো এরকম, তো সেই জন্য আই মিস কুচবিহার, মানে সাংঘাতিকভাবে কুচবিহার মিস করব। আর যত বলবো তত বলতেই থাকবো, কাজে এখন ফুল স্টপ দেওয়া দরকার। তোমরা সবাই ভালো থাকবে। তোমাদের একটাই কথা বলা, কলকাতা মানে কিন্তু আমার বাড়ি, কলকাতা মানে কিন্তু আমার অফিস। যখনই তোমরা কলকাতায় যাবে আমার সঙ্গে যোগাযোগ করবে। এর আগের বারও কলকাতাতে যারা গেছিল ওই কিনা হেড অফিসে গিয়ে যোগাযোগ করেছিল। এখন হাওড়া স্টেশন তো নামলে আমার অফিস, হাওড়া স্টেশন নেমে মনে হয় একটু খিদে পেয়েছে, স্যার ওখানে গিয়ে খেয়ে আসি, কোনো অসুবিধা নেই। আর আমার বাড়ি কলকাতাতে, নিউ টাউনে বাড়ি। সেখানে যদি কুচবিহারে কেউ কোনো লোক আসে, আমার খুব খুব আনন্দ হবে। তখন মনে হবে যে কুচবিহারটা আমার সঙ্গে আছে। তো তোমাদের যখন যা কিছু সমস্যা হোক, প্রয়োজন হোক, সমস্যা তো আমাদের ইমরান সাহেব দেখবেন, কিন্তু যা কিছু প্রয়োজন হোক, কিছু মনে হয় যদি আমাকে ফোন করবে। যতদিন এমএসবিপি থাকবেন, এই ডক্টর রয় থাকবেন, আমি তোমাদের জন্য কিছু না কিছু হেল্প করতে পারবো। সেদিন একটা হয়েছিল এরকম, মাথাভাঙ্গার ড্রাইভার, ওর ওই যে বাপ্পার মেয়ে হয়েছে মাথাভাঙ্গাতে। ওর মেয়ের যে ওই পায়ুর যে জায়গাটা, সেটা ব্লক ছিল, এখানে ওরা কিছু করতে পারেনি। এবার নিয়ে গেছে শিলিগুড়িতে। ছেলেটা শিলিগুড়িতে 12খানা নার্সিংহোম ঘুরেছে। 12খানা নার্সিংহোম ঘুরে একটা নার্সিংহোমে পেয়েছি, প্রচুর কয়েক লক্ষ টাকা চেয়েছে, ওর পক্ষে সম্ভব না সেটা। এবার এই যে শিলিগুড়ি যে হসপিটালটা, শিলিগুড়ি হসপিটাল না, ওই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, ওখানে আছে, মানে আছে। তো সেখানে তো বিরাট লাইন, ওখানে তো ওই লাইনে ঢুকতে হবে তোমাকে। ও অলরেডি, তখন আমি আবার ধরলাম এমএসবিপিকে। আবার আমার এক বন্ধু ওই মেডিকেল কলেজে আছে, তাকে ধরে ওই রাত্রি, তখন প্রায় 11:30 পৌনে 12টা, ওই রাত্রিবেলা কথা হচ্ছে। বলে তো আপনার ড্রাইভার কোথায়? আমি ড্রাইভার শিলিগুড়ি আপনার হসপিটালেই আছে। তারপর তাকে ডেকে পাঠালো, করে সেদিন রাত্রিবেলায় 2টোর সময় অপারেশন করলো। করে পরদিন সকালে আমাকে SMS করলো যে স্যার অপারেশন সাকসেসফুল। তো যেখানে যেটুকু সম্ভব আর কি করার। স্যার আমার মিসেসের ক্ষেত্রে হয়েছিল, ওই যে রাত্রেবেলা ডাক্তার নেই, আপনাকে ফোন করলাম পরে। ওই দাস, তারপরে এই যে দীপেন্দু তারপরে হলো পরে। এইটুকুই আমার যথাসম্ভব যেখানে সুযোগ পাবো সামান্য কিছু করার মনে হয়। এবং বাপ্পা আমাদের মাথাভাঙ্গার ডাইরেক্ট ড্রাইভার নয়, হচ্ছে তোলা, মানে যখন ওই বাপ্পা হোসেন, যখন মাঝে মধ্যে যখন যা হয় আর কি দেখে। যাই হোক, সবার সঙ্গে পরিচিতি, আর কি হয় যে কারোর সঙ্গে একবার আলাপ হলে, পরিচিতি হলে সূত্রটা ছেড়ে না। সেই জন্য সবাই রাত 10টার সময় আমাকে ফোন করতে দ্বিধা করেন না। বাপ্পা ওরকম। স্যার এখন তো বাড়ির থেকেই খাওয়ার ব্যবস্থাটা এখন বাড়িতে হবে। রান্না করে মনে আছে আমরা ওখানে কিছু খেতে না, একা হাড়ির মধ্যে যেদিন রান্না করতেছিলাম তখন ফোন করছিলাম, বলতেছিলেন রান্না করতেছিলেন ওই সিদ্ধ ভাত। অনেকদিন পর বাড়ি থেকে যাতায়াত করব। তোমরা সবাই ভালো থেকো, এইটুকুই বলবো, ভালো থেকো এবং ভালো থেকো। কবিতাটা শুনুন। হ্যাঁ, কবিতা